নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়ার্স ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। যেদিন এই ভিডিওটা করি সেদিন ছিল গুরু পূর্ণিমা। সকালবেলা উঠেই আমাদের যিনি গুরুমা মাতা সন্ন্যাসিনী বিদ্যাগিরি দেবীর কাছে আমাদের পুজো নিবেদন করতে বসলাম। গতকাল আমি বাবা গিয়ে একটু ফুল মিষ্টি সমস্ত কিছুই আমাদের বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে গণেশগুড়ি থেকে গিয়ে নিয়ে এসেছি। মাকে পুজো করার পর আমার মা বাবাও তাদের যিনি গুরুদেব স্বামী আত্মস্থানন্দ মহারাজজি ওনার পুজো করে নিলেন। আর যেহেতু আজকে গুরু পূর্ণিমা তাই আমরা শুধু নিরামিষ নয় ভাত পর্যন্ত খাবো না। তাই মা আমাদের জন্য লুচি ছোলার ডাল একটু ছাঁচি কুমড়োর তরকারি আর সুজি করেছিল। পেট ভরে খাওয়া দাওয়ার পরে ঠিক করলাম মা বাবার যেহেতু যাওয়ার দিনটা একদম এসে গেছে তাদের জন্য কয়েকটা গিফটের ব্যবস্থা করব। আর আমি কাউকে কিছু দিই আর না দিই, সবার প্রথম যেটা দিই সেটা হচ্ছে গাছ। আমাদের বাড়ির থেকে 2 কিলোমিটারের মধ্যেই একটা খুব সুন্দর নার্সারি রয়েছে। অনেকবার আসি আর এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় হাঁ করে নার্সারিটার দিকে তাকিয়ে থাকি। আজকে আমাদের সুযোগ হয়েছে অবশেষে এই নার্সারিটা থেকে কয়েকটা গাছ কেনার জন্য। যেহেতু আমার বাপের বাড়িটা খুব একটা বড় নয়, খুব ছোট্ট, তাই খুব বেশি বড় বড় গাছ মাকে দেওয়া যাবে না। মায়ের জন্য নার্সারিটা ঘুরতে এসে কয়েকটা গাছ নিতে এসে এত বড় নার্সারিটা দেখে ভেতরটা দেখে চক্ষু সত্যি আমার ছানা ভরা। চলুন এবার নার্সারিটার ভেতরে যাওয়া যাক। তেমন কিছু না, 2টো সেন্সেভেরিয়া একটা তুলসী এই আর কি পটিং করিয়ে নিচ্ছি। আরও একটা খুব সুন্দর টব কিনেছিলাম জানেন, বাট সেটা কিভাবে পটিং করাবো বা কোন গাছ দেব সেটা এখনো ডিসাইড করে উঠতে পারিনি। দেখা যাক, বাড়ি যাই সবই মোটামুটি ছোট ছোট গাছ দেওয়ার প্ল্যান করেছি। এই যে এই সেই পটটা খুবই ছোট্ট, এটার মধ্যে ভাবছি আমারই বাড়ির থেকে নিয়নপত্র দিয়ে দেব। বেরিয়ে পড়লাম সবাই মিলে। মা বাবা চলে যাবে আর হাতে গোনা 3-4টে দিন পড়ে আছে। তার আগে যে রোববারটা পেয়েছি একসাথে ভাবলাম একটা খুব সুন্দর জায়গায় ঘুরিয়ে আনি। এখানে একটা জ্যোতির্লিঙ্গ আছে, সেটার নাম ভীমেশ্বর ধাম জ্যোতির্লিঙ্গ। আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা হাইওয়ের ওপর দিয়ে গেলে গড়চুক বলে একটি জায়গা আসে। এই গড়চুকের ভেতর দিয়েই যে রাস্তাটা দেখছেন সোজা চলে গেছে, এই রাস্তাটা ধরে বেশ কিছুটা যাওয়ার পর রাইট টার্ন করলে জ্যোতির্লিঙ্গটার এসে পড়ে। ওই রাস্তা থেকে পায়ে হেঁটে অনেকটা ওপরে উঠতে হয়, তবে গিয়ে জ্যোতির্লিঙ্গের দর্শন পাওয়া যায়। ভীমেশ্বর ধাম জ্যোতির্লিঙ্গ শিব পুরাণ অনুযায়ী দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি লিঙ্গ বটে, কিন্তু অনেকে আবার পুনের ভীমাশঙ্করকে জ্যোতির্লিঙ্গ হিসেবে মেনে থাকে। ভীমেশ্বর ধাম জ্যোতির্লিঙ্গ যাওয়ার পথে রাস্তাটা কিন্তু খুব সুন্দর। এসে পৌঁছে গেছি জ্যোতির্লিঙ্গর মূল ফটকের সামনে। এখানে গাড়ি রেখে আমাদের হেঁটে হেঁটে পাহাড়ের ওপর উঠতে হবে, যা বুঝলাম মা আর বাবা দুজনের পক্ষেই সম্ভব নয়। আর তার সাথে ঋষির যেহেতু শিলং থেকে আসার সময় পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছিল, তাই ঋষিও পারবে না অতটা হেঁটে হেঁটে ওপরে উঠতে। তাই এখানে এই জায়গাটা যে দেখছেন, এইখানে আমরা মা বাবাকে দুজনকে বসিয়ে রেখে সাথে ওদের কাছে ঋষিকে রেখে এগিয়ে চললাম জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। ঋষি বেশ কিছুটা পথ আমাদের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছিল, কিন্তু তারপরে যা বুঝতে পারলাম ওর পক্ষে আর ওপরে যাওয়া সম্ভব নয়, তাই ও আবার আমার মা বাবার কাছে ব্যাক সাইডে ফিরে গেল। আমি বহু জায়গায় শিব মন্দির দেখেছি, শিবলিঙ্গ দেখেছি, কিন্তু জ্যোতির্লিঙ্গ দেখিনি। সত্যি করে বলতে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কথাটা বেশ কয়েকবার শুনলেও জ্যোতির্লিঙ্গ কাকে বলে সেটা অবধি জানতাম না। যখন এই জ্যোতির্লিঙ্গ দেখলাম, এখানে কথা বললাম বা বাড়ি গিয়ে যখন পড়াশোনা করতে বসলাম, তখন একটা দারুণ জিনিস জানলাম। শিবলিঙ্গ আর জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা পার্থক্য আছে। শিবলিঙ্গ যেটা মানুষের সৃষ্টি, মানুষ মূর্তি নির্মাণ করে, আর জ্যোতির্লিঙ্গ হলো
যেখানে শিব ঠাকুর স্বয়ং আলোর রূপে উপস্থিত হন এবং ভক্তদের ভক্তিতে এতটাই উনি প্রশমিত হন, তখন উনি জ্যোতির্লিঙ্গ হিসাবে মানে সেই আলোর রূপ থেকেই লিঙ্গ ধারণ করে অবস্থান করেন। সারা ভারতবর্ষে টোটাল 12টা জ্যোতির্লিঙ্গ আছে। জ্যোতির্লিঙ্গ যেটা গৌহাটিতে, সেটাতে যাওয়ার পথে প্রথমেই পড়ে গণেশ মন্দির। এটা আমরা দেখেছি, যে কোনো জায়গাতেই শিব পার্বতীর মন্দির থাকবে মানেই সবার প্রথম থাকবে গণেশ ঠাকুরের মন্দির। গণেশ ঠাকুরের মন্দিরটা দেখার পর আমরা আস্তে আস্তে জ্যোতির্লিঙ্গের দিকে এগিয়ে চললাম। খুব ভালো হয়েছে জানেন, এখানে ভালো সুন্দর রাস্তা থাকা সত্ত্বেও একটা 2 হুইলার পর্যন্ত অ্যালাউ করে না। পাহাড়ের বুকে এই রাস্তাটা দিয়ে যেতে সত্যি বড়ই ভালো লাগছিল। ওঠার সময় হালকা একটু কষ্ট হলেও আমরা শিওর একবার কষ্ট করে উঠে গেলে নামার সময় আর কষ্ট হবে না। এই জ্যোতির্লিঙ্গের কাছে কিন্তু কোনো খুব বড় বিশাল কোনো মন্দির তৈরি নেই। এই জ্যোতির্লিঙ্গটাই কিন্তু একটা জলধারা, যেটা শিব ঠাকুরের লিঙ্গটা দিয়ে কন্টিনিউয়াসলি নিচের দিকে বয়ে চলেছে। ভীমাসুর নামক এক রাক্ষসকে বধ করার জন্য মহাদেব এখানে জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন। সেই থেকেই এটাকে ভীমাশঙ্কর ধাম জ্যোতির্লিঙ্গ হিসেবে ধরা হয়ে থাকে এবং এটিকেও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ বলা হয়। এটা কিন্তু আর 5টা মন্দিরের মতো নয়, পরিবেশটা একদম অন্যরকম। মহাদেবের তপস্যা বলতে আমরা যা বুঝি, ছাইবর্ষ গায়ে মেখে বনে জঙ্গলের মধ্যে দুর্গম জায়গায় বসে উনি তপস্যা করেন। এই জায়গাটা কিন্তু খানিকটা সেরকম। এই যে জলধারাটা দেখলেন বয়ে চলেছে, এটা জ্যোতির্লিঙ্গের পাশ দিয়ে কন্টিনিউয়াসলি বয়ে যায়। আমরা এসেছিলাম শ্রাবণ মাসের সোমবারের ঠিক আগের দিন, গুরু পূর্ণিমার দিন, রবিবার ছিল। যেহেতু পরের দিন সোমবার শ্রাবণ মাসের, তাই প্রচণ্ড ভিড় হবে, উৎসব হবে এখানে, সেজন্য বাঁশ দিয়ে পার্মানেন্টলি এটা করা হয়েছে। এই দেখুন, সেই জলধারাটি বয়ে আসছে। আর তার পাশে এই জ্যোতির্লিঙ্গে আমাদের সত্যি খুব সৌভাগ্য হয়েছিল যে আমরা দুজনে একসাথে বাবার মাথায় জল ঢালতে পেরেছিলাম। আফসোস একটাই, মা বাবার আর জ্যোতির্লিঙ্গ দর্শন করা হলো না। বাইরে বেরিয়ে একটু চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। বাবা বলল, চল একটুখানি তোদের যে হাইওয়েটা, সেটা দিয়ে খানিকটা ঘুরিয়ে আনবি। হাইওয়ে দিয়ে একটা ছোট্ট মতো লং ড্রাইভ করে নেব ঠিক করলাম। এর আগেও আমার অন্যান্য ব্লগে আপনাদের বলেছি, গৌহাটিতে কিন্তু হাইওয়েগুলো দেখার মতো। আর সারা গৌহাটিতে খুব সুন্দরভাবে ফ্লাইওভার দিয়ে কভার করা আছে। তাতে হাইওয়ের যে কানেকশনসগুলো শহরের সাথে, সেই জায়গার যে ভিড়, সেই ভিড়টা খুব সুন্দরভাবেই এড়িয়ে যাওয়া যায়। চলুন এবারে ঢোকা যাক একটু গৌহাটি শহরের মধ্যে। গৌহাটি শহরে যখন আমরা যাচ্ছি, বাবা বলল তাহলে চল একবার ব্রহ্মপুত্রের ধারে যে মেরিন ড্রাইভটা রয়েছে সেইখানটাও ঘুরে আসবো। আমরা চলে গেলাম মেরিন ড্রাইভের একদম কাছে। সূর্যি মামা পাটে গেছে, কিন্তু তার আলোর রেশ এখনো থেমে যায়নি। অন্ধকার নামতে খানিকটা বাকি। আর এই সময় ব্রহ্মপুত্রের ধারে যখন যাচ্ছি, চওড়া বিস্তৃত ব্রহ্মপুত্র আর সামনেই খোলা দিগন্ত, একটা অন্যরকম ফিলিং হচ্ছিল। তবে তার সাথেও জানেন, মনে কিন্তু আজকে সত্যিই খুব খারাপ লাগছিল। তার একটাই কারণ, আজ থেকে ঠিক 3টে দিন বাদেই মা বাবার ট্রেন ফিরে যাওয়ার কলকাতায়। আমরা স্টেশনের ধারে এলাম। এখানে গোল্ডেন ফিস্ট বলে একটা খুব সুন্দর ট্রেন রেস্টুরেন্ট রয়েছে। সেখানেই ঠিক করলাম সন্ধ্যের চাটি খেয়ে বাড়ি ফিরব। এখানে চা খেতে ঢুকে ঋষির খুব মন খারাপ হয়েছে। বেচারা যেহেতু গুরু পূর্ণিমা, তাই আজকে ওকেও আমরা ননভেজ কিছুই খেতে দেব না। আমরা এখানে চা আর চায়ের সাথে একটু এগলেস কেক নিয়েছিলাম। আর ও নিজের কেকটা কাউকে দেবে না বলে জানলার একদম কোণে চলে গেছে।
তাহলে কেক আর চা খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। কথা দিচ্ছি শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।